সাহস তুই আমাকে বন্দি করবি? এখনো সময় আছে, চলে যা এখান থেকে, নয়তো তোর বংশ অব্দি আমি নিঃশেষ করে দেব। আমার কাছে নিজের স্বার্থের আগে মানুষের উপকার করা বরাবর আগে স্থান পেয়েছে। আজও তার কোনো ব্যতিক্রম হবে না। তোর যা করার তুই কর। এই বলে বড় কর্তা যজ্ঞের এক মুঠো ছাই সেই ব্রহ্মদৈত্যর দিকে ছুঁড়ে দিতে এক নিমেষে তার দেহটা বেলগাছের মধ্যে বিলীন হয়ে গেল। কিন্তু শোনা যেতে লাগলো তার এক ভয়ঙ্কর কণ্ঠস্বর। কাজটা তুই ভালো করলি না মহেন্দ্র। এর ফল তোর নাতি নরেন্দ্রকে ভোগ করতে হবে। সেই এসে আমাকে মুক্তি দেবে, নয়তো তোর মজুমদার বংশে আর কোনো বংশধর থাকবে না। এক ব্রহ্মদৈত্যর অভিশাপ ফলবেই ফলবেই। সেদিন যাতে না আসে সে ব্যবস্থাও আমি করে যাব। পারবি না, পারবি না। তোর নাতি দেবে আমায় মুক্তি, মুক্তি। সেদিনের পর থেকে মোহনপুরে আর কোনো যুবতী মেয়ে মারা যায়নি বটে, কিন্তু বড় কর্তা এই অভিশাপ কাটানোর আগেই হঠাৎ করেই মারা গেলেন দুদিনের জ্বরে। আমিও তার কাছ থেকে তখন এ বিষয়ে কিছু জানতে পারিনি। তারপর এতগুলো বছর কেটে গেছে, আমি নিজেও সে কথা ভুলে গেছিলাম। এই অভিশাপ কাটানোর কোনো উপায় কি আপনি বলতে পারেন না? হ্যাঁ, এখন পারি। বহু দেশ ঘুরে তন্ত্রের অনেক কিছুই এখন আমার আয়ত্তে। তবে অভিশাপ ফলে যাওয়ার আগে কাটানো আর ফলে যাওয়ার পরে কাটানোর পদ্ধতির মধ্যে বিস্তর ফারাক, আর সেই পদ্ধতি বড়ই কঠিন। যত কঠিনই হোক আমরা করব। আপনি শুধু বলুন আমাদের কি করতে হবে। অভিশাপ যখন ফলে গেছে তখন নরেন্দ্রকে ওকে মুক্তি দিতেই হবে। কিন্তু ওকে যদি পর পর 5টি অমাবস্যায় একটি করে যুবতী মেয়ে উৎসর্গ করা হয় তবেই তুমি গর্ভবতী হবে, এবং যতক্ষণ না পর্যন্ত তোমার সন্তান ভূমিষ্ঠ হচ্ছে ততদিন তাকে একটি করে যুবতী মেয়ে উৎসর্গ করে যেতে হবে। তবেই তোমাদের বংশ থেকে ওর অভিশাপ কেটে যাবে। এরপর ওর যা ব্যবস্থা করার আমি করব। তবে হ্যাঁ, এতে যদি একটুও ভুল হয় আমি সহ তোমরা সবাই মারা পড়বে। আমি রাজি। এই অমাবস্যাতেই আপনি ওই ব্রহ্মদৈত্যের মুক্তির ব্যবস্থা করুন। কখনোই না, এই কাজ আমি কখনোই করতে পারবো না। কেন পারবে না শুনি? তোমাদের বংশের অভিশাপের জন্য আমি চিরকাল বাঁচা হয়ে থাকতে পারবো না। তোমাকে এই কাজ করতেই হবে। এতগুলো যুবতী মেয়ের বলি দেওয়ার অর্থ তুমি বুঝতে পারছো মালা? একবার যদি গ্রামের লোক বুঝতে পারে তাহলে কি হতে পারে জানো? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমার সন্তান চাই মানে চাই। বৌমা কিছু ভুল বলেনি বাবা। তাছাড়া অভিশাপ না কাটালে আমরা যে নির্বংশ হয়ে যাব। তুই যেভাবে পারিস ব্যবস্থা কর বাবা। বেশ, তোমরা যখন বলছো দেখছি কি করা যায়। এরপর নরেন্দ্র তার এক বিশ্বস্ত লোকের মাধ্যমে অমাবস্যার রাতে মোহনপুর গ্রামেরই এক যুবতীকে সকলের অলক্ষ্যে অজ্ঞান করে ধরে নিয়ে আসে সেই বেলগাছের তলায়। ব্রজলাল এবং নরেন্দ্র তার মা ও স্ত্রী সহ সেখানে আগে থেকেই উপস্থিত ছিল। এই তো বিশু নিয়ে এসেছে এক যুবতীকে। বাবা, এবার আপনি যজ্ঞ শুরু করুন। বেশ, তবে খোকাবাবু যাও, তুমি আগে বেলগাছের চারপাশে ঘিরে থাকা লাল সুতো নিজের হাতে কেটে দাও। ব্রজলালের কথা মতন নরেন্দ্র একটি ছুরি দিয়ে বেলগাছের কাণ্ড ঘিরে থাকা লাল সুতোর বন্ধন কেটে ফেলে। এবার তোমরা সবাই আমার পাশে এসে বসো। আর হ্যাঁ, এরপর যা দেখবে তা খুব একটা সুখকর নয়, কিন্তু ভয় পাবে না। আমি যজ্ঞ শুরু করছি। ওম ধোম ধোম ধ্যান কারাতা। ব্রজলাল এক মনে মন্ত্রোচ্চারণের মাধ্যমে যজ্ঞের কাজ করতে লাগলো। কিছুক্ষণ পর হঠাৎ করে চারপাশের বাতাস ভারী হতে শুরু করে। আকাশে ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায়। তার কিছুক্ষণের মধ্যেই
বেল গাছের ভিতর থেকে দৃশ্যমান হয় এক বিরাট অদ্ভুত দর্শন জীব। আমি বলেছিলাম নরেন্দ্রই মুক্তি দেবে আমায়। মুক্তি, মুক্তি। খেতে দে আমায়, খেতে দে। খিদে পেয়েছে, খেতে দে। কত বছর ধরে খিদের জ্বালায় জ্বলছি, খেতে দে। চেয়ে দেখো, তোমার ভোগ তৈরি আছে, চেয়ে দেখো। ব্রজলালের কথা শেষ হতে না হতেই ব্রহ্মদৈত্য এক নিমেষে ঝাঁপিয়ে পড়ে বেলগাছের তলায় শোয়ানো অজ্ঞান মেয়েটির উপর। প্রথমেই সে এক টানে মেয়েটির মাথা ছিঁড়ে মুখে পুরে নেয়। তারপর কয়েক মুহূর্তের মধ্যেই মেয়েটির সর্বশরীর ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলল। মাটিতে পড়ে থাকলো শুধু কিছু হাড় ও জামা কাপড়ের অংশ বিশেষ। এই ভয়ানক দৃশ্য দেখে মালা, নরেন্দ্র ও গিরিবালা দেবী ভয়ে কাঁপতে শুরু করেন। তুমি মুক্তি পেয়েছ, তোমার খাদ্যের যোগানও নরেন্দ্র প্রতি অমাবস্যায় করবে, কিন্তু তার বদলে মজুমদার বংশকে দেওয়া অভিশাপ ফিরিয়ে নিতে হবে তোমাকে, আর গ্রামের কোনো মানুষের ক্ষতি করা চলবে না। বেশ, তাই হবে, কিন্তু আমি যদি আমার খাবার সময় মতো না পাই, তবে তোদের সবাইকে নিঃশেষ করে দেব আমি, মনে রাখিস। এই বলে ব্রহ্মদৈত্য বেলগাছের আড়ালে কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। এবার এই হার জামা কাপড়গুলোর কি হবে? এগুলো কারো চোখে পড়লে তো সর্বনাশ। আমি বলি কি, এগুলো এখানেই গর্ত করে মাটি চাপা দিয়ে দাও, কেউ জানতে পারবে না। মালার কথা মতন নরেন্দ্র আর বিশু মিলে ওই গাছের তলাতেই গর্ত করে সমস্ত কিছু মাটি চাপা দিয়ে রাতের অন্ধকারে চুপচাপ নিজেদের বাড়িতে ফিরে আসে।